আমাদের গ্রামের শেষের দিকে একটা বাড়ি আছে, ছোট্ট একটা বাড়ি। সে বাড়িতে একটা পরী থাকে। আমি পরীটাকে কখনো দেখিনি, গ্রামের অনেকেই দেখেছে। কেউ কেউ বলে ওই বাড়ির পাশ দিয়ে কেউ গেলে পরীটা তাকে ডাকে, মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমার অনেক কৌতূহল হয় একদিন গিয়ে পরীটাকে দেখি। পরী দেখার অনেক ইচ্ছা আমার, কিন্তু ভয়ও করে। ওদিকে তেমন বাড়িঘর নেই, আশেপাশে ফসলি ধানের জমি, খালবিলি সব। আমি নিষাদ, গরিব ঘরের সন্তান। ঘরে অসুস্থ মা বাবা নেই, সংসার চালাতে অন্যর জমিতে বা বাড়িতে কাজ করতে হয় আমার। মা বিছানায় শুয়ে, আমি দরজার কাছে বসে আছি, বাইরের দিকে তাকিয়ে আছি। আকাশটা অনেক খারাপ মনে হচ্ছে, বৃষ্টি আসবে। এরকম একটা সময় আমার কাছে আসলেন তালুকদার বাবু। উনি এসে বললেন, এই যে নিষাদ, তুই বাড়িতে? তো দেখা হয়ে ভালো হলো। শোন, তোকে আজকের একটা কাজ করতে হবে। গ্রামের শেষের দিকে বিলপাড়ে আমার ধানের যে জমিটা আছে, ওই জমির ধান কেটে দিতে হবে। তালুকদার বাবুর কথায় আমি বললাম, সেটা না হয় করা যাবে, কিন্তু আজকে কিভাবে? আকাশটা খারাপ, দিনের বেশিরভাগও চলে গেছে। কালকে কেটে দিই, সেই বরং ভালো হবে। আমার কথা উনি বললেন, না না বাবু, আজকেই কাটতে হবে। আকাশটা খারাপ, যদি রাতের বেলা বৃষ্টি হয় তো ওই জমির ধান সব পানিতে তলিয়ে যাবে। তুই আজকে ধানটা কেটে দে। তোর ধান কাটা হলে পাশের রাস্তায় রেখে দিস, কাল না হয় বাড়িতে নিয়ে আসা যাবে। কিন্তু আমার আজকেই কাটা চাই। আমি তোকে কিছু টাকা বাড়িয়ে দিব। অন্য জমির ধান কেটে যা টাকা পাস তার থেকে বাড়িয়ে দিব। তালুকদার বাবুর কথায় আমি একটু চিন্তিত হয়ে পড়লাম, কারণ তালুকদার বাবুর ধানের জমিটা ওই পুরীর বাড়ির কাছে, যে বাড়িটার কথা শুরুতে বললাম। পুরীর বাড়ির কাছে জমি হওয়ায় আমি বলে উঠলাম, মানে তালুকদার বাবু, আপনি তো জানেন ওদিকটা ভালো না। আপনার জমির পাশে যে পুরনো বাড়িটা আছে, ওই বাড়িতে নাকি পরী থাকে। এই বেলায় ধান কাটতে গেলে তো রাত হয়ে যেতে পারে। বুঝতে পারছেন, ভয়ের একটা ব্যাপার আছে। আমার কথায় তালুকদার বাবু বললেন, এসব ফালতু কথা শুনিস কার কাছে? তুই কখনো দেখেছিস পরীকে? তখন আমি মাথা নাড়িয়ে বললাম, না দেখিনি। না দেখলে বিশ্বাস করবি কিভাবে? শোন, কর্ম করে খেতে হবে তোকে। এসব পরিটরির কথা বাদ দিয়ে যা, মানুষের কথায় কান না দিয়ে। কথাটা বলে তালুকদার বাবু চলে গেলে আমি আর দেরি না করে ধান কাটার কাছে হাতে রওনা করলাম গ্রামের শেষের জমির দিকে। তালুকদার বাবু ঠিকই বলেছে, কর্ম করে খেতে হবে আমাকে। এসব ভয় পেয়ে কি হবে? আমি তালুকদার বাবুর জমির কাছে পৌঁছে ধান কাটতে থাকি। সময়টা তখন বিকেল। আমি ধান কাটি আর মাঝে মধ্যে পাশে থাকা ভাঙা বাড়িটার দিকে তাকিয়ে দেখি ওখানে পরীকে দেখা যায় কিনা। আকাশটা তখনও খারাপ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমি দ্রুত ধান কাটার চেষ্টা করছি যেন রাত না হয়ে যায়। কিন্তু ধান কাটা শেষ হতে না হতেই সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যা নেমে আসে, আমি আরো দ্রুত কাটতে লাগলাম। আর একটু বাকি। আমি ধান কাটা শেষ করতে করতে চারিদিকে অন্ধকার নেমে আসলো। এদিকে বৃষ্টির পরিমাণও বেড়ে গেছে, পুরো শরীর ভেজা। আমি দ্রুত ধান কাটা শেষ করে সেই ধানগুলো পাশে থাকা রাস্তায় গিয়ে জড়ো করতে লাগলাম। এভাবে একবার দুবার করে তিনবারের বেলা ধান রাস্তায় রেখে আমার ধানের জমির কাছে আসলে দেখলাম সুন্দরী একটা মেয়ে ওখানে বসে আছে। মেয়েটাকে দেখে আমি বললাম, আপনি আপনি কি এখানে কি করছেন? আমার কথার জবাবে মেয়েটা উত্তর না দিয়ে বলল, বৃষ্টিতে ভিজে কাজ করছেন, শরীর খারাপ করবে না? মেয়েটার কথা আমি কাজ করতে করতে বললাম, গরিবের আর রোদ কি বৃষ্টি কি? তালুকদার বাবু এমনভাবে বলল, ওনার কাজ না করে পারলাম না। কাজটা শেষ করতে করতে রাত নেমে আসলো। এই তো আর একটু কাজ করতে হবে, শেষে এরপর বাড়িতে যাব। তা আপনি কে, সেটা তো বললেন না? রাত্রিবেলা এই জায়গায় বসে আছেন, আপনি কি জানেন না এই যে পাশের বাড়িটাতে পরী থাকে? অনেক ভয় পায় পরীটাকে দেখে অনেকে। আমার কথায় মেয়েটা মুচকে এসে বলল, আপনার কথায় হাসি পেল। অসহায়ের মাঝে অনেকদিন পর হাসলাম। আপনি জানেন আমি কে? আমি সেই পরী যার কথা আপনি বললেন। মেয়েটার এরকম কথায় আমি অবাক হয়ে বললাম, কি? আপনি কি বলেন? আপনি পরী মানে? না না, আপনাকে দেখে তো মানুষ মনে হয় না। তখন মেয়েটা বলল, সত্যি আমি পড়ি, আমি সেই পড়ি যে কিনা এখানে থাকি। আমাকে গ্রামের অনেক মানুষ মাঝে মধ্যে দেখে, আমি দেখা দিই, তাদেরকে ডাকি, কিন্তু কেউ ভয়ে আমার কথা শোনে না। আমি সে কখন থেকে আপনাকে দেখছিলাম। আপনাকে দেখতে দেখতে ইচ্ছে হলো আপনার সাথে কথা বলতে, তাই কথা বলতে আসলাম। মেয়েটার কথা এবার সিরিয়াস হয়ে বললাম, ও আচ্ছা, আপনার নাম কি? তখন পরীটা বললেন, আমার নাম রূপা, আমি রূপা পরী। ও, রূপা পরী,
আচ্ছা, আমার অনেক ইচ্ছা ছিল আপনাকে দেখার। সবাই বলতো এই বাড়িতে পড়ে থাকে, অনেকে দেখেছে, কিন্তু আমি দেখিনি। আজ সেই ইচ্ছাটা পূরণ হলো। কিন্তু আমার একটা কথা জানার আছে। আপনি এখানে থাকেন কেন? আর কে কে থাকেন এখানে? আমার কথায় পরি কিছু বলতে যাবে এমন সময় দূর থেকে একটা ডাক শুনলাম। কে যেন আমার নাম ধরে ডাকছে আর লাইন দিয়ে আমার দিকে আসছে। আওয়াজটা পেয়ে পরীকে বললাম, আপনি চলে যান, কে যেন আসছে। আমি আমার কথার উত্তর কালকে জানাবো। কালকে পাশের আরেকটা জমির ধান কাটতে আসবো, তখন আসবেন কেমন? আমার কথায় পরে রাজি হয়ে বাতাসে মিশে গেলেন। ওদিকে আমি রাস্তায় উঠে দাঁড়ালে দেখলাম আমার চাচাতো ভাই আমাকে ডাকতে আসছে। আমার কাছে এসে বলল, নিশাত ভাই, তুমি এখানে কাজ করছো এখন, ওদিকে তোমার মা মানে চাচি তো চিন্তায় শেষ। এ কি, বৃষ্টি পড়ছে, তার উপর রাত, চাচি চিন্তা করছে, চলো বাড়ি চলো। চাচাতো ভাইয়ের কথাকে বললাম, এই তো কাজ শেষ হয়ে যাচ্ছে, আর একবার ধানের জমিতে গেলে হবে, একটু দাঁড়া, একসাথে বাড়ি যাচ্ছি। এই বলে কাজটা শেষ করলাম। কাজ শেষে চাচাতো ভাইকে নিয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর পর মা বলল, বাবা নিশাত, তোর জন্য চিন্তা হচ্ছিল। রাতের বেলা কেউ কাজ করে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে গেছিস, তোর যদি কিছু হয়ে যায়। মায়ের কথায় গামছা নিয়ে মাথাটা মুছতে মুছতে বললাম, কি করব বলো, তালুকদার বাবু এমনভাবে বললে না করতে পারলাম না। আমি তো সবসময় ওনার কাজ করি, তাছাড়া অন্য কাজের থেকে উনি কিছু টাকা বাড়িয়ে দিবেন বলেছিল। আমার কথায় মা বলল, আমি অসুস্থ, কষ্ট করে সংসারটা চালাচ্ছি, তাই বলে নিজের দিকে তো দেখতে হবে। তুই যেদিকে গিয়েছিলি জানিস না, ওদিকের বাড়িটাতে পড়ে থাকে, তোর কিছু হয়ে যদি যেত। তুমি চিন্তা করো না মা, আল্লাহ রহমতে কিছু হবে না। আমার তো কাজ শেষ, কালকে শুধু ধানগুলো তালুকদার বাবুর বাড়িতে পৌঁছে দিলেই হবে। আমার কথায় মা আর কিছু না বলে বললেন, যা বাবা, জামা কাপড় পাল্টে খেয়ে আয়, আমি তোকে খাবার দিচ্ছি। মায়ের কথায় জামা কাপড় পাল্টে খাবার খেয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে শুয়ে শুয়ে সেই পরীর কথা ভাবতে লাগলাম। পরীকে যে এভাবে সামনাসামনি দেখতে পারবো, ওর সাথে কথা বলতে পারবো ভাবতে পারিনি। পরীটা বেশ সুন্দর দেখতে। পরী আমাকে ওর বিষয়ে বলতে চাইছে, কালকে নিশ্চয়ই আমাকে সব খুলে বলবে। এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে খাবার খেতে লাগলাম। এমন সময় তালুকদার বাবু আসলেন। উনি এসে বললেন, এই যে নিশা, গতকাল তোকে যে ধান কাটতে বলেছিলাম, কাটছিলি কি? রাতে বৃষ্টি হয়েছিল, জানি না কি অবস্থা হয়েছে। ওনার কথায় আমি খেতে খেতে বললাম, ধান তো কাটছি তালুকদার বাবু, ধান কেটে রাস্তায় রাখছে, এই তো খাবার খেয়ে আপনার ধানগুলো পৌঁছে দেব। আমার কথায় তালুকদার বাবু বললেন, শুনে ভালো লাগলো, ঠিক আছে, আমি তাহলে বাড়িতে গিয়ে গরুর গাড়ি পাঠিয়ে দিই, তুই ধানগুলো গরুর গাড়ি করে আমার বাড়িতে নিয়ে আসিস। কথাটা বলে তালুকদার বাবু চলে গেলেন। এদিকে আমি খাবার খেয়ে চলে গেলাম তালুকদার বাবু ধানের জমির কাছে। ওখানে গিয়ে ওনার পাঠানো গরুর গাড়িগুলো করে ধানগুলো পৌঁছে দিলাম। ওনার ধান পৌঁছে দিয়ে টাকা নিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর মাকে বললাম, মা, এই টাকাগুলো রাখো, আমার আবার অন্য একজনের ধান কাটতে হবে। এই বলে চলে গেলাম পরীর বাড়ির কাছে। সেখানে বরকত নামে এক চাচার ধান কাটতে লাগলাম। আমি ধান কাটছি আর পুরীর বাড়ির দিকে তাকাচ্ছি। রূপাপুরী গতকাল বলেছিল আজ আসবে, আমার সাথে কথা বলবে। এই ভাবনা মতো আমি কাজ করছি। এইভাবে কিছুক্ষণ কাজ করার পর হঠাৎ দেখলাম পরী আমার থেকে বেশ কিছু দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। পরীকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে বললাম, আপনি আসছেন, কিন্তু দূরে দাঁড়িয়ে কেন? আমার কথা চেপে পরী বললেন, কাছে আসুন বলছি। রূপাপুরীর কথায় আমি কাছে গেলে উনি বললেন, আমি বাড়িটা সহ আশেপাশের নির্দিষ্ট একটা সীমানার বাইরে যেতে পারি না। তখন আমি অবাক হয়ে বললাম, কেন? আমি তো শুনেছি জিনপরীরা সবখানে যেতে পারে, বাতাসে মিশে চলে। আমার কথা জবাবে পুরী বললেন, তা তো পারে। আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন না আমি কেন এখানে থাকি আর কে কে থাকি। শুনুন, আমি এখানে একাই থাকি, ইচ্ছে করে থাকি না, আমাকে জোর করে এই বাড়িতে আটকে রাখা হয়েছে। কি? আপনাকে কে আটকে রাখছে? আমার কথায় রূপাপুরী মন খারাপ করে বললেন, আমাকে এখানে বন্দি করে রাখছে একজন কবিরাজ। সে কবিরাজের বাড়ি পাশের গ্রামে। আজ থেকে কয়েক বছর আগে সেই কবিরাজ আমাকে বন্দি করে ফেলে। আমাকে বন্দি করে তার গোলাম বানিয়ে রাখতে চাই, কিন্তু আমি কবিরাজের গোলাম হয়ে থাকতে চাইনি বলে কবিরাজ অনেক কষ্ট দেয় আমাকে। এদিকে আমি কবিরাজের কাছে বন্দি, সেজন্য আমার মা বাবা আসে আমাকে মুক্ত করতে। আমার মা বাবা এসেও কোনো লাভ হয়নি। কবিরাজ আমার মা বাবাকে মেরে ফেলে। আমার মা বাবাকে মেরে ফেলার পর ওই কবিরাজ আমাকে এই বাড়িতে বন্দি করে রাখে। এই বাড়ির মালিক বাড়িতে আসেন আজ কয়েক বছর হলো। সে থেকে আমি এখানে বন্দি। আমি এই বাড়ি ও আশেপাশের নির্দিষ্ট একটা এরিয়ার বাইরে যেতে পারি না। রূপাপুরীর কথায় আমার মন অনেক খারাপ হয়। আমি তখন বলি, আপনাকে কি মুক্ত করার কোনো উপায় নেই? তখন রূপাপুরী মন খারাপ করে বললেন, হ্যাঁ আছে। আমি যে বাড়িতে বন্দি আছি, এই বাড়িতে
তিন দিকে ৩টা তাবিজ পুঁতে রাখা আছে মাটির নিচে। এই ৩টা তাবিজ তুলে ফেললে আমি মুক্ত হব। রূপাপরীর কথায় আমার কেন জানি মায়া হলো। আমি তখন বলে উঠলাম, তাহলে তাই করি, আমি তাবিজ তুলে আপনাকে মুক্ত করে দিই। আমার এরকম কথায় রূপাপরী একটু হেসে বলল, সত্যি সত্যি আপনি আমাকে মুক্ত করে দিবেন? কিন্তু আমাকে মুক্ত করা যে এতটাও সহজ না। আমাকে যে ৩টা তাবিজ পুঁতে রেখে বন্দি করা হয়েছে, এই ৩টা তাবিজ যখন তখন তুলে ফেলা হবে না। যখন আজান হবে তখন তুলতে হবে। আজান যতক্ষণ হবে এর মধ্যে ৩টা তাবিজ তুলতে হবে। যদি আজান শেষ হবার আগে ৩টা তাবিজ তুলতে না পারেন তো কাজ হবে না, আমি বন্দি থেকে যাব। পরীর কথা একটু চিন্তিত হয়ে বললাম, ইনশাল্লাহ আমি পারবো। আমাকে কখনই কাজ করতে হবে আর তাবিজগুলো কোথায় কোথায় রাখা আমাকে দেখিয়ে দিন। আমার কথায় পরী বললেন, আসুন। তখন আমি রূপাপরীর পেছন পেছন গেলে পরী সেই বাড়ির ৩ দিকে ৩টা জায়গা দেখিয়ে দিলেন। সে জায়গায় তাবিজ রাখা। আমি জায়গাগুলো দেখিয়ে বললাম, আমি অপেক্ষা করি, কিছুক্ষণ পর আজান দিলে তাবিজগুলো তুলব। আমার কথায় রূপাপরী বলল, না না, এখন না, এখন তো দিন। আপনি তাবিজগুলো তোলার সময় হঠাৎ যদি কোনো মানুষ এদিকে আসে তাহলে বিপদ হয়ে যাবে। আপনি যদি আমার উপকার করতেই চান তাহলে রাতে আসবেন। রাতের আজানের সময় এই তাবিজগুলো তুললে আমি এখান থেকে মুক্ত হয়ে যাব। পরীর কথায় আমি রাজি হলাম। রাজি হয়ে বললাম, ঠিক আছে, তাই হবে। আমি আজকে রাতে আসবো আর আপনাকে মুক্ত করব। এখন আমি কাজটা শেষ করে বাড়িতে যাই। কথাটা বলে আমি বাকি কাজগুলো শেষ করে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে গোসল করে খাবার খেয়ে একটু শুয়ে রইলাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যা হওয়ায় আমি অপেক্ষা করতে লাগলাম চারিদিকে অন্ধকার নেমে আসার। এভাবে বেশ কিছুক্ষণ যাবার পর অন্ধকার নেমে আসলো। রাত হয় আমি মাকে বললাম, মা, বলছিলাম তুমি রান্না করো, আমি বাইরে থেকে একটু আসি। কথাটা বলে বাড়ি থেকে বেরিয়ে ওই পুরীর বাড়ি থেকে হাঁটতে লাগলাম। আমি হাঁটতে হাঁটতে ওই বাড়ির কাছাকাছি যাব এমন সময় গ্রামের একজন লোকের সাথে দেখা। ওনার সাথে দেখা হয়। উনি বললেন, আরে বাবা নিশাত, রাতের বেলা কোথায় যাচ্ছ এদিকে? ওনার কথা আমি ভয় পেয়ে বললাম, মানে চাচা, হয়েছে কি, দিনের বেলা এই সামনের জমিতে কাজ করে যাবার সময় আমার কাজটা ফেলে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে মনে পড়লো, তাই ভাবলাম এখন গিয়ে নিয়ে আসি। আমার কথায় উনি বললেন, এদিকটা ভালো না, রাত্রে বেলা এদিকে আসা ঠিক না। তুমি যদি এসে পড়েছো তো যাও, তবে তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো। কথাটা বলে উনি চলে গেলেন। এদিকে তখন আমি চলে গেলাম সেই পুরীর বাড়িতে। ওখানে যাবার পর রূপাপুরী আমার সামনে আসলেন। রূপাপুরী এসে আমাকে উদ্দেশ্য করে বললেন, আপনি আসছেন? আপনি অনেক ভালো মানুষ, আমাকে সাহায্য করতে আসবেন ভাবতে পারিনি। আমি এর আগে অনেককে দেখা দিয়েছি। কেউ আমাকে দেখলে আমি ইশারা দিয়ে ডেকেছে, কিন্তু সবাই ভয় পেয়ে পালিয়ে গেছে। রূপাপুরীর কথা আমি বললাম, সবার কথা জানি না, তবে আমার আপনার জন্য মায়া হয়। আপনাকে অসহায় মনে হলো, তাই ভয় না পেয়ে সাহায্য করতে আসলাম। একটু পর আজান দিবে, আপনি দাঁড়িয়ে থাকুন, আমি আমার কাজটা করি। আল্লাহর রহমতে আজান শেষ হবার আগে 3টা তাবিজ তুলতে পারবো। কথাটা বলে ওখানে একটু অপেক্ষা করলাম। একটু অপেক্ষা করার পর আজান শুরু হলো। আজান শুরু হওয়ায় আমি তাড়াহুড়ো করে মাটির নিচ থেকে তাবিজগুলো তুলতে লাগলাম। এভাবে একটু আজান চলার সময় আমি আল্লাহর রহমতে 3টা তাবিজ তুলে ফেললাম। তাবিজ 3টা তুলে ফেলার পর রূপাপরী খুশি হয়ে বললেন, এগুলো তাবিজ পুকুরে ফেলে দিন, আমি এখন মুক্ত। আপনি তাবিজগুলো পুকুরে ফেলে বাড়িতে চলে যান, আমি আপনার সাথে দেখা করব। কথাটা বলে পরী বাতাসে মিশে গেলেন। এদিকে তখন আমি তাবিজগুলো পানিতে ফেলে দিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর মা জিজ্ঞাসা করলেন, কিরে বাবা, কোথায় গিয়েছিলি? মায়ের কথা আমি মাকে মিথ্যা বললাম। বললামই তো মা, পাশের দোকান পাড়ে গিয়েছিলাম। আমার কথায় মা আর কথা না বাড়িয়ে আমাকে খেতে দিলেন। তখন আমি খাবার খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। ঘরে গিয়ে শুয়ে রূপাপুরীর কথা ভাবতে লাগলাম। রূপাপুরীকে মুক্ত করতে পেরে ভালো লাগছে। রূপাপুরী বলছিল আমার কাছে আসবে, কিন্তু ও তো এখনো আসলো না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে খাবার খেয়ে কাজ করতে গেলাম। আমি অন্য কারোর জমিতে কাজ করি আর রূপাপুরী আসার অপেক্ষা করি, কিন্তু রূপাপুরী আসে না। সেদিন সারাদিন অপেক্ষা করার পর রূপাপুরী আসেনি। দিন শেষে রাত আসে। রাত হলে খাবার খেয়ে ঘুমিয়ে যাই। আমি ঘুমানোর পর কতক্ষণ ঘুমিয়েছি জানি না, আমার ঘুম ভেঙে যায় রূপাপুরীর ডাকে। রূপাপুরী ডাকছে আর বলছে, নিশাত, এই যে নিশাত, উঠো। পরীর ডাকে চোখ খুলে এদিক সেদিক তাকিয়ে বললাম, আমি কোথায়? এটা কোন জায়গা? আমি কোথায়? আমার কথা জবাবে রূপাপুরী বললেন, নিশাত, ভয় পেও না, আমি তোমাকে জিনরাজ্যে নিয়ে আসছি। তুমি কিছুক্ষণ থাকো, তোমাকে আমি আবার রেখে আসবো।
রূপাপুরীর কথায় চারিদিকে তাকিয়ে বললাম, জায়গাটা কত সুন্দর। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি জিনরাজ্যে আসছি। মনে হচ্ছে কল্পনা সত্যি হলো। আমার কথায় রূপাপুরী মুচকি এসে বললেন, নিশাত, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক বছর বন্দি ছিলাম ওখানে, কেউ আমাকে সাহায্য করেনি তুমি ছাড়া। তুমি অনেক ভালো। আমি এখন মুক্ত, আমি সবখানে যেতে পারি। আমি এখন থেকে তোমার কাছে আসবো, কথা বলবো, কিন্তু একটা কথা, আমার কথা তুমি কাউকে বলো না। রূপাপুরীর কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে, তাই হবে, কাউকে বলবো না। আমার এরকম কথায় রূপাপুরী বললেন, আসো আমার সাথে, আসো, তোমাকে একটা জিনিস দেখাই। কথাটা বলে রূপাপুরী একটা জায়গায় নিয়ে গেলেন আমাকে। ওখানে যাওয়ায় অদ্ভুত একটা দৃশ্য দেখলাম। আমি দেখলাম একটা ছেলে যে কিনা জ্ঞান হারিয়ে পড়ে আছে। ছেলেটাকে দেখে আমার চেনা চেনা মনে হচ্ছিল। ছেলেটাকে চেনা লাগায় আমি ভালো করে তাকিয়ে দেখে বললাম, আরে, এই ছেলেকে তো আমি চিনি। এর বাড়ির পাশের গ্রামে। এই ছেলে এখানে কি করছে? কে নিয়ে আসছে ওকে? আমার কথা জবাবে রূপাপুরী বললেন, আমি নিয়ে আসছি। রূপার কথায় আবারও ছেলেটার দিকে তাকিয়ে বললাম, ওকে দেখে মনে হচ্ছে কেউ কে আঘাত করছে। আপনি কি জানেন ওর কি হয়েছে? কেউ কে আঘাত করেছে? তখন রূপাপুরী মুচকে এসে বললেন, ওকে নিয়ে আসছি আমি। আমিও আঘাত করেছি ওকে। কি? কিন্তু কেন? আপনি কেন ছেলেটাকে ধরে নিয়ে এসে আঘাত করছেন? দেখুন, ছেলেটার বাবাকে আমি চিনি। ওদের অবস্থা বেশ ভালো। এই ছেলের বাবা যদি ওকে খুঁজে না পায় তো কবিরাজের কাছে যাবে, তখন তো আপনি আবারও ঝামেলায় পড়বেন। দেখুন, বোঝার চেষ্টা করুন। এই ছেলেটাকে আপনি বাড়িতে রেখে আসুন। আমার কথার উত্তরে রূপাপুরী বললেন, না, ওকে আমি ছাড়বো না। ওকে আমার এখানেই মারতে হবে। ওর মতো বেঈমানের মরা উচিত। পরীর কথায় আমি বলে উঠলাম, না, আপনি এই কাজ করতে পারেন না। আমি আপনাকে এটা করতে দেব না। দেখুন রূপাপুরী, আমার অনুরোধ রাখুন, ওকে বাড়িতে ফিরে দিয়ে আসুন। আপনার উপকার করেছে, উপকারের বিনিময় হলে ওকে রেখে আসুন বাড়িতে। আমার এরকম কথা শুনে রূপাপুরী একটু চুপ থেকে বললেন, ঠিক আছে, তোমার কথা আমি রাখলাম। আমি ওকে বাড়িতে রেখে আসছি, তবে এত সহজে ওকে ছাড়বো না। কথাটা বলে রূপাপুরী সেই ছেলেটাকে নিয়ে ওর বাড়িতে রেখে আসলেন। ওকে বাড়িতে রেখে আসার পর আমাকে বললেন, তোমার কথায় ওকে বাড়িতে রেখে আসলাম, নইলেও কখনো বাড়িতে ফিরতে পারতো না। রূপাপুরীর কথায় ওকে জিজ্ঞাসা করলাম, কেন? ওর উপর আপনার এত রাগ কিসের? ও কি করেছে? তখন রূপাপুরী বললেন, সময় হলে জানতে পারবে, চলো তোমাকে বাড়িতে রেখে আসি। এই বলে রূপাপুরী আমার হাত ধরলেন। রূপা আমার হাত ধরায় আমার আর কিছু মনে নেই। আমার যখন ঘুম ভেঙে যায় তখন আমি নিজেকে দেখতে পারি আমার ঘরে। নিজেকে ঘরে দেখে গতকাল রাতের কথা ভাবি। রূপাপুরী আমাকে জিনরাজ্যে নিয়ে যাবে ভাবতে পারিনি। আমি রাতের কথা ভেবে উঠে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিলাম। খাবার শেষে চলে গেলাম কাজে। আমি কাজে যাবার প্রায় 1 ঘন্টা পর আমার কাছে একজন লোক আসে। ওনাকে আমি চিনি না। উনি এসে বলেন, তোমার নাম কি নিশাত? লোকটার কথার জবাবে আমি মাথা নাড়িয়ে বলি, হ্যাঁ, কিন্তু আপনি কে? তখন সেই লোকটা বলেন, আমি একজন কবিরাজ, তোমার সাথে একটু কথা বলতে আসলাম। আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তুমি বাড়িতে না থাকায় এখানে আসলাম দেখা করে কথা বলতে। আমাকে একটু সময় দাও, আমি চলে গেলে তখন কাজ করো। সেই লোকটার এরকম কথায় আমি কাজ বাদ দিয়ে ওনাকে নিয়ে একটা গাছের নিচে বসলাম। আমি উনি গাছের নিচে বসার পর ওনাকে বললাম, বলুন কি বলতে চাইছেন? আমার কথায় সেই লোকটা বললেন, তোমাকে শুরুতেই বলেছি আমি একজন কবিরাজ। আমি সেই কবিরাজ যিনি রূপাপুরীকে বন্দি করে রাখছিলাম তোমাদের গ্রামের শেষের ওই বাড়িটাতে। কবিরাজের কথায় আমি অবাক হয়ে বললাম, তাই আপনি সেই কবিরাজ? আপনি যদি তিনি হন তাহলে আপনাকে বলবো, আপনি কাজটা একদমই ঠিক করেননি। আপনি রূপাপুরীকে বন্দি করে রাখছেন, ওনার মা বাবাকে মেরে ফেলেছেন, কেন কেন করছেন এরকমটা? আমার কথায় কবিরাজ বললেন, বোকা ছেলে, তুমি যা ভাবছো তা নয়। তোমাকে রূপাপুরী মিথ্যা বলছে। রূপাপুরীকে আমি ইচ্ছে করে বন্দি করতে বাধ্য হয়েছি। কবিরাজের কথা আমি অবাক হয়ে বললাম, মানে আপনি সব কি বলছেন, সব খুলে বলুন তো। আমার কথা জবাবে কবিরাজ বললেন, শোনো, রূপাপুরী তোমাকে মিথ্যা বলছে। আমি রূপাপুরীর মা বাবাকে হত্যা করিনি, আর রূপাপুরীকে ইচ্ছে করে বন্দি করিনি। রূপাপুরীর তো মা বাবা বেঁচে নেই। ঘটনাটা আজ থেকে 2 বছর আগের। পাশের গ্রামের একজন লোক আমার কাছে এসে বলে, তাদের ছেলেকে পরী ধরেছে, পরীকে ছাড়াতে হবে। ওনার কথা মতো আমি ওনার বাড়িতে গিয়ে ওনার ছেলের শরীর থেকে পরীকে হাজির করাই। তুমি কি জানো ওই পরীটা কে ছিল? ওটা ছিল রূপাপুরী। রূপাপুরী 2 বছর আগে পাশের গ্রামের একটা ছেলেকে ধরেছিল। ছেলেটাকে ধরছিল বলতে ওরা একে অপরকে পছন্দ করত, কিন্তু ছেলেটার মা বাবা রাজি ছিল না। ওরা চাইতো পরী যেন ছেলেটাকে ছেড়ে যায়। এই ভাবনা মতো ছেলেটার বাবা আমাকে তার বাড়িতে নিয়ে আসে। ছেলেটার বাবার ডাকে তাদের বাড়িতে এসে ছেলেটার শরীরে রূপাপুরীকে হাজির করি আমি। রূপাপুরী হাজির হয়ে আমার সাথে অনেক রাগারাগি করে। এদিকে আমি রূপাপুরীকে জোরাজুরি শুরু করি ছেলেটাকে যেন ছেড়ে চলে যায়।
কিন্তু রূপাপরি ছাড়তে চায় না। রূপাপরি ছেলেটাকে ছাড়তে না চাইলে এদিকে আমি রূপাপরিকে একবার সুযোগ দিয়ে ওকে বুঝাই। এভাবে আরো ৩টা দিন কেটে যায়। এই ৩ দিনে রূপাপরি ছেলেটাকে ছেড়ে যায় না। রূপাপরি ছেলেটাকে না ছাড়াই আমি কোনো উপায় না পেয়ে রূপাপরিকে এই ফাঁকা বাড়িতে বন্দি করে রাখি। এতদিন রূপাপরি এই বাড়িতে বন্দি ছিল, কিন্তু তুমি ২ দিন আগে রূপাপরিকে মুক্ত করে দেয়ায় রূপাপরি ওই ছেলেটাকে ধরে নিয়ে গেছে আর আঘাত করে ফিরিয়ে দিয়ে গেছে। ছেলেটা রূপাপরিকে নিয়ে যাওয়ায় ওর বাবা আবারও আমার কাছে যায়। পরে আমি জানতে পারি রূপাপরি বন্দি থেকে মুক্ত হয়েছে। এরপর আমার জিনের মাধ্যমে তোমার কথা জানতে পারি। তুমি রূপাপরির মিথ্যা কথায় ওকে মুক্ত করে দিয়েছ। কবিরাজের কথায় আমি যেন আকাশ থেকে পড়লাম। এসব আমি কি শুনলাম? আমি তাহলে এত বড় ভুল করে ফেললাম? রূপাপরি আমাকে মিথ্যা বলল? আমাকে চিন্তিত দেখে কবিরাজ বললেন, এখন আর চিন্তা করে কি লাভ? রূপাপরি নিশ্চয়ই তোমার কাছে আসবে, বা ওকে বলে দিও ও যেন ছেলেটার কাছে আর না যায়। ওকে যদি আবারও বিরক্ত করো তো আমার আর কিছু করার থাকবে না। আমি রূপাপরিকে বন্দি করে মেরে ফেলবো। কথাটা বলে চলে গেলেন কবিরাজ। এদিকে তখন আমি সেখানে কিছুক্ষণ বসে রইলাম। কিছুক্ষণ বসে থেকে আবার কাজ করতে লাগলাম, কিন্তু কাজ আর ভালো লাগছিল না। কাজ ভালো না লাগায় সেখান থেকে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে গোসল করে ঘরে শুয়ে রইলাম। এদিকে তখন মা বললেন, বাবা নিশাত, তোর কিছু হয়েছে নাকি? মন খারাপ করে শুয়ে আছিস, আবারও খাইলি না? মায়ের কথা আমি বললাম, না কিছু হয়নি তো মা, শরীরটা ভালো লাগছিল না, তাই শুয়ে আছি। আচ্ছা চলো খাবার দাও। আমার যে সত্যি মন খারাপ এটা মাকে বুঝতে দেব না, তাই উঠে খাবার খেয়ে আবার এসে শুয়ে পড়লাম। শুয়ে ঘুমিয়ে দিনটা বাড়িতেই কেটে দিলাম। দিন শেষে সন্ধ্যা হলো। সন্ধ্যা হলে উঠে গ্রামের দোকানের পাড়ে গিয়ে বসে রইলাম। ওখানে কিছুক্ষণ বসে থেকে রাত নেমে আসলে বাড়ির দিকে আসতে লাগলাম। আমি বাড়ির দিকে আসার সময় হঠাৎ মনে হলো আমার পেছন পেছন কেউ আসছে। পেছনে কাউকে অনুভব করাই পেছনে ঘুরে তাকিয়ে দেখলাম রূপাপরি দাঁড়িয়ে আছে। রূপাপরিকে দেখে বলে উঠলাম, কেন আসছো? বলো কেন আমার কাছে আসছো? আমি সহজ সরল, এটাই কি আমার অপরাধ? কেন আমাকে মিথ্যা বলে নিজেকে মুক্ত করে নিলে? নিজেকে অসহায় বানিয়ে মা বাবাকে মেরে ফেলেছে বলে নিজেকে মুক্ত করালে? আমার কথায় রূপাপরি কিছু বলতে চাইলে আমি বললাম, তুমি চুপ, আমি তোমার কোনো কথাই শুনবো না। কথাটা বলে রাগ করে সেখান থেকে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। আমি ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ঘুম ভেঙে গেল আমার। দেখলাম আমি বাইরে একটা জায়গায় রূপাপরি আমার পাশে বসে আছে। রূপাকে দেখে বললাম, আবার কি হলো? আমাকে কোথায় নিয়ে আসছো? বাড়িতে রেখে আসো আমাকে। আমার কথায় রূপা বলল, নিশাত, তোমার কাছে মাফ চাচ্ছি, তোমাকে মিথ্যা বলেছি বলে। কি করব বলো? আমি অনেকের কাছে সাহায্য চাইছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করবে তো দূরের কথা, আমাকে দেখে পালিয়ে যাচ্ছিল। শেষমেশ তোমাকে দেখার পর মনে হলো তুমি আমাকে সাহায্য করতে পারো, তাই তোমাকে ওভাবে বলেছি। নিশাত, আমি খারাপ পড়ি না। কে চাই বন্দি থাকতে বলো? আমাকে মুক্ত করে তুমি উপকার করেছো, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। রূপাপরির কথায় ওর দিকে তাকিয়ে বললাম, তুমি মুক্ত হয়েছো বুঝলাম, মুক্ত হয়ে পাশের গ্রামের ওই ছেলেটাকে ধরে নিয়ে আসছো কেন? কেন ওকে আঘাত করছো? তোমার নাকি দুজন দুজনকে পছন্দ করো, তাহলে ওকে আঘাত কেন করলা? আমার কথা রূপাপরি বলল, ওই বেইমানটার কথা আর বইল না। 2 বছর আগে ও আর আমি দুজন দুজনকে ভালোবাসতাম। আমি ওর কাছে আসতাম, কথা বলতাম। এভাবে অনেকদিন চলার পর মা বাবা আমার কথা জানতে পারে। ওর মা বাবা আমার কথা জানার পর কবিরাজ নিয়ে এসে আমাকে বন্দি করে ফেলে। ও আমাকে কেমন ভালোবাসলো যে কবিরাজ আমাকে বন্দি করলো? ও কিছুই বলল না। আমি 2 বছর বন্দি থাকার পর তুমি আমাকে মুক্ত করে দিলা। জানো, তুমি আমাকে মুক্ত করে দেওয়ার পর আমি ওর কাছে যাই। ওর কাছে গিয়ে জানতে পারি ও বিয়ে করেছে, এই 2 বছরের মধ্যে একটা বাচ্চাও হয়েছে। ওর এরকম অবস্থা দেখে সেদিন রাতে ওকে দেখা দিই এবং কথা বলি একা। ওর সাথে দেখা হলে ও কি বলে জানো? আমাকে বলে, যা হবার হয়েছে, তুমি আমাকে ভুলে যাও, আমি এখন তোমাকে ভালোবাসি না। ওর এরকম স্বার্থপর কথা শুনে ওকে রেগে ওকে তুলে জিন্নাজে নিয়ে আসি, আঘাত করি, যেটা তুমি দেখেছ। তুমি আমাকে না বললে ওর অবস্থা খারাপ করতাম। তোমার কথায় ওকে বাড়িতে রেখে আসছি, তবে ওকে এত সহজে ছাড়বো না, ওকে শাস্তি দিয়েই ছাড়বো। রূপাপরির কথা আমি বললাম, দেখো রূপা, যে সত্যিকারে ভালোবাসে সে কখনো ভুলতে পারে না, আর যে ভুলে যায় সে সত্যিকারে ভালোবাসতে জানে না। একটা কথা মনে রাখবা, ছেলেটা তোমাকে ভুলে অন্য কাউকে ভালোবেসে বিয়ে করে সংসার করছে, এর মানে তুমি ওর মন থেকে উঠে গেছো। আমরা কতটা বোকা যে মানুষটা আমাদের ভুলে অন্য কাউকে নিয়ে সুখে থাকে, আমরা তার জন্য কাঁদি, তাকে মিস করি। জীবনে কাকে ঘৃণা করতে হয়, কাকে ভালোবাসতে হয়, এটাই শিখতে পারলাম না। সে যদি আমাকে ভালোবেসে ভুলে থাকতে পারে, আমি কেন পারবো না? আমাকে ভুলে থাকতে হবে? আমার এরকম কথায় রূপাপুরি একটু চুপ থেকে বলল,
তুমি ঠিকই বলেছ। সময় কারোর জন্য থেমে থাকে না। সময় মানুষকে কতটা পরিবর্তন করে। আমি ওকে ভুলে যাব, ওর কথা মনে করব না, শুধু ওকে শাস্তি দেব। তখন আমি বললাম, তুমি ছেলেটার আর কিছু করবে না। কিছু করতে গেলে কবিরাজ তোমাকে বন্দি করে মেরে ফেলবে, এভাবে বলছিল আমাকে। আমার কথায় রূপাপুরী বলল, কবিরাজকে আমি ভয় পাই না, আমি শুধু ওকে শাস্তি দিব। রূপাপুরীর কথা ওকে বললাম, তোমার যা ভালো মনে হয় তাই করো, আমাকে রেখে আসো এখন। আমার কথায় রূপাপুরী আমাকে বাড়িতে রেখে গেলেন। এই ঘটনার পরের দিন থেকে রূপাপুরী আমার কাছে আসেন, কথা বলেন। আমি কাজে গেলে রূপাপুরী আমার পাশে এসে গল্প করেন। এভাবে কয়েকদিন কেটে যাবার পর একদিন আমি কাজ করছি এমন সময় রূপা এসে পাশে বসে বলল, নিশাদ, তুমি কি রোজ রোজ কাজ করো? তখন আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, আমার সংসারে আমিও অসুস্থ মা কাজ করে, তো খেতে তো হবে, তাই না? আমার কথায় মুচকে হেসে বলল, তুমি বিয়ে করবা না? তখন আমি মাথা নিয়ে বললাম, করব, তবে আমি পছন্দ করে না, আমার মা যাকে পছন্দ করবে তাকে বিয়ে করব। তখন রূপাপুরী বললেন, তোমার মা যদি আমাকে পছন্দ করে তখন? পরীর কথায় আমি ওর দিকে তাকিয়ে বললাম, এসব কি বলো, মজা করছো আমার সাথে? তখন পরী বললেন, না মজা না, সত্যি বলছি, তোমাকে আমার ভালো লাগছে, ভালোবেসে ফেলেছে। তুমি রাজি হলে তোমাকে বিয়ে করব। রূপা, এসব কি বলো, দেখো এটা সম্ভব না, আমার মা তোমাকে মেনে নেবে না, তাই এসব বললো না। আমার কথায় রূপাপুরী বললেন, তুমি বুঝলে মেনে নেবে। নিশাদ, আমি সত্যিকারে মানুষ চিনতে ভুল করেছি। ওই ছেলেটা অন্য কাউকে বিয়ে করায় ভাবছি জিনরাজ্যে ফিরে যাব। কিন্তু তোমার সাথে পরিচয় হবার পর বুঝলাম তুমি কতটা ভালো, কতটা সহজ সরল। আমি সত্যি তোমাকে ভালোবাসি, তাই এসব বলো না। আমার কথায় রূপাপুরী বললেন, তুমি বুঝলে মেনে নেবে। নিশাদ, আমি সত্যিকারের মানুষ চিনতে ভুল করেছে। ওই ছেলেটা অন্য কাউকে বিয়ে করায় আমি ভাবছি জিনরাজ্যে ফিরে যাব। কিন্তু তোমার সাথে পরিচয় হবার পর বুঝলাম তুমি কতটা ভালো, কতটা সহজ সরল। আমি সত্যি তোমাকে ভালোবাসি। তখন আমি বললাম, রূপা, বললাম তো এসব কাজ করতে দাও আমাকে। আমার কথায় রূপা চলে গেলেন। এদিকে তখন আমি কাজ করতে লাগলাম। আমি কাজ শেষে বিকালের দিকে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর অবাক করা একটা জিনিস দেখলাম। আমি দেখলাম রূপাপুরী মানুষের রূপে এসে মায়ের সাথে কথা বলছে, গল্প করছে। মাও খুশি মনে রূপার সাথে কথা বলছে। ওদের গল্প করতে দেখে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এদিকে তখন মা বলল, আরে নিশাদ, আসছিস, আয় আয়। তুই এতদিন আমাকে কেন বলিসনি তোরা একে অপরকে পছন্দ করিস? কত সুন্দর লক্ষ্যে একটা মেয়ে, আমি তো তোর জন্য এরকমই একটা মেয়ে খুঁজছিলাম। মায়ের কথায় রূপা মুচকে এসে ফেললেন। এদিকে আমি মাকে বললাম, মা, আসলে তুমি আসল ঘটনা জানো না। তখন মা বললেন, আমার আর কিছু জানার নেই, আমার মেয়েটাকে ভালো লাগছে, ওর সাথেই তোর বিয়ে দেব। আমি মাকে এভাবে বুঝাই ও মানুষ নাও, একটা পরী। মা আমার কোনো কথা শুনলেন না। তখন আমি কিছু না বলে গোসল করে ঘরে গেলাম। ঘরে গিয়ে ভাত নিয়ে খেতে লাগলাম। তখন মা বললেন, কি রে, মেয়েটা বাড়িতে আসছে, ওকে খেতে বলবি না, একা একা খাচ্ছিস, মানে কি? তখন আমি বললাম, খিদে লাগলে খাবো না, ওর জন্য তোমার এত দরদ লাগছে, তুমি খাও, ও খাওয়াই দাও ওকে। তখন মা বললেন, দরকার হয় তাই করব, তোর সাথে ওর বিয়ে হলে তখন ঠিকই খাইয়ে দিব। মায়ের কথায় মুচকে এসে খাবার খেয়ে বাইরে গেলাম। এদিকে তখন পরি আমার সাথে বাইরে আসলো। ওকে বললাম, কেন করছো এমনটা, তুমি কি কাজটা ঠিক করেছ? মা, জানো না তুমি পরি। কেন মা মাকে ধোকা দিচ্ছ? মা তোমার আসল পরিচয় জানলে কষ্ট পাবে, মা কষ্ট পাবার আগে চলে যাও। আমার কথায় রূপা বললেন, আমি মায়ের সাথে এরকম ব্যবহার করব? আমি পরি এটা জানার পর নিশ্চয়ই মেনে নিবে, এটা আমার বিশ্বাস। না, মেনে নেবে না। তোমাকে বললাম তো মা কষ্ট পাবে, আগেই চলে যাও। আমার কথায় রূপা একটু কষ্ট পেয়ে চলে গেলেন। এই ঘটনার পর রূপাপুরী আমাকে অনেক ভালোবাসার কথা বললে আমি মেনে নিইনি। আমার কথায় সবসময় কষ্ট পেয়ে ফিরে গেছে রূপাপুরী। এইভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন রূপাকে আর দেখতে পারি না। ও আমার কাছে আসে না। রূপা না আসে আমি অপেক্ষা করতে থাকি, কিন্তু সারাদিন কেটে গেলেও রূপা আর আসে না। ও না আসায় সেদিনটা অপেক্ষা করি, ভাবি পরের দিন আসবে, কিন্তু দুদিন পার হয়ে গেলেও রূপাপুরী আমার কাছে আসে না। ও না আসে এবার আমার মন খারাপ হয়। আমি মনে হয় রূপাপুরীকে কষ্ট দিয়ে ফেলেছি, ও ভালোবাসার মূল্য না দিয়ে বারবার ওকে ফিরিয়ে দিয়েছি। আমার নিজের কাছে খারাপ লাগছিল তখন। কিন্তু রূপার হঠাৎ কি হলো, আমার উপর রাগ করে তো ও থাকবে না, ওর কোনো বিপদ হলো না তো? এই ভেবে চলে গেলেন সেই কবিরাজের কাছে। কবিরাজের কাছে যাবার পর রূপাপুরীর বিষয়ে বললাম। কবিরাজকে বললাম, আপনি কি রূপাপুরীকে বন্দি করেছেন? তখন কবিরাজ বললেন, না, আমি তো জানি না রূপাপুরী কোথায়। সেদিনের পর আমাকে কেউ ডাকেনি, আমি রূপাপুরীকে হাজির করিনি। কবিরাজের কথায় কেমন যেন বিশ্বাস হচ্ছিল না। তখন আমি বললাম, দেখুন, সত্যি করে বলুন, দয়া করে রূপাকে বন্দি করলে ছেড়ে দিন, এবারের মতো মাফ করুন ওকে।
আমার কথা কবিরাজ বললেন, তোমাকে তো বললাম আমি কিছু করিনি। আমি জানি না রূপাপুরী কোথায়, তাহলে ওকে ছেড়ে দেবো কিভাবে? কবিরাজের কথায় ওনার পা ধরে কান্না করে বললাম, দয়া করুন, আমার কেন জানি মনে হয় আপনি ওকে বন্দি করছেন। রূপাপরি আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবেসে ফেলেছি। আমি ওকে বিয়ে করব। আমি আপনাকে কথা দিচ্ছি আজকের পর রূপাপরি ওই ছেলের কাছে যাবে না, ওকে কোনো শাস্তি দিবে না। দয়া করে শেষবারের মতো রূপাকে মুক্ত করে